হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা লীলা রায়ের আরআরবি এনটিপিসি বইয়ের প্র্যাকটিস সেট 9-এর ম্যাথের সেকশনটা করব। তো যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর প্রত্যেকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দেওয়া আছে, অবশ্যই সেখানে আপনারা জয়েন হয়ে যান। তো চলো শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন। দেখো কোশ্চেনে দেখো কি বলছে, এ এবং বি একটি কাজ যথাক্রমে 12 দিন এবং 18 দিনে শেষ করতে পারে। এ কাজটি শুরু করে এবং তারা পর্যায়ক্রমে প্রতিদিন কাজ করে। পুরো কাজটি কত দিনে শেষ হবে? তো দেখো এখানে এ হচ্ছে 12 দিনে সম্পূর্ণ কাজ করে, বি 18 দিনে, তাহলে লসাগু কত হচ্ছে 36। তাহলে এর এফিসিয়েন্সি 3, বি এর এফিসিয়েন্সি 2। এবারে পর্যায়ক্রমে যেহেতু বলেছে, মানে একদিনে এ করছে 3 অংশ, পরের দিন বি করছে 2 অংশ, তাহলে 2 দিনে টোটাল কাজ হচ্ছে 5 অংশ। এবার যদি আমি এখানে 7 দিয়ে গুণ করি, তাহলে দেখো 7 × 2 = 14, মানে 14 দিনে কত কাজ হবে? এখানেও 7 দিয়ে গুণ করো, 35 অংশ কাজ হয়ে যাবে। আর বাকি আছে কত? 1 অংশ কাজ। ঠিক আছে, এই আমরা তাহলে কি জানি যে তিন 3 অংশ কাজ এ একদিনে করে, মানে 14 দিনে হওয়ার পরে যে পরের দিনটা, সেটা কিন্তু এ করবে। তাহলে 3 অংশ কাজ এ একদিনে করে, তাহলে 1 অংশ কাজ এ করবে কত দিনে? 1/3 দিনে। তাহলে এখানে আসবে হচ্ছে 14 × 1/3 দিনে এখানে 36 অংশ কাজ কমপ্লিট করবে। এই যে 36 অংশ কাজ, সেটা কমপ্লিট করবে। তাহলে এ দাগের অপশন এখানে সঠিক। নেক্সট, 5-এর দাগের কোশ্চেনে বলছে, একটি 150 মিটার দৈর্ঘ্যের ট্রেন 68 কিমি/আওয়ার গতিবেগে যাচ্ছে। একই দিকে 8 কিমি/আওয়ার গতিবেগে দৌড়ে যাওয়া এক ব্যক্তিকে ট্রেনটি কত সময় অতিক্রম করবে? তো এখানে দেখো, ট্রেন এবং ব্যক্তির আপেক্ষিক গতিবেগ, আপেক্ষিক আপেক্ষিক বেগ কত? এখানে 68 - 8, তার মানে 60 কিমি/আওয়ার হবে, কারণ একই দিকে যাচ্ছে, কিন্তু একই দিকে বলেছে, সুতরাং মাইনাস হবে। তাহলে কি আসবে? আমাদের সূত্র হচ্ছে D = S × T। তাহলে এখানে ডিটা বলে দেওয়া আছে কত? 150 মিটার, কেননা একজন ব্যক্তিকে অতিক্রম করা মানে সে তার নিজের ট্রেনটি সে তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে। তাহলে 150 = 60 × T। তো কাটাকুটি করলে T আসবে এখানে, আচ্ছা এটা 60 কিমি/আওয়ার, তাই তো? তাহলে এটা এখান থেকে আমাদের আগে মিটার/সেকেন্ডে করতে হবে কনভার্ট। তো মিটার/সেকেন্ড করতে গেলে এখানে আসবে হচ্ছে 5/18 × T। তাহলে এটা দিয়ে এটা কেটে গেল, 3×6 = 18, তারপর 5 দিয়ে এটাকে কাটলে 3 আসলো। তাহলে T = 9 সেকেন্ড। বি দাগের অপশন সঠিক। নেক্সট, 11 দাগের কোশ্চেন, এখানে বলছে রহিম আর তার কাকুর বয়সের পার্থক্য 30 বছর। 7 বছর পর যদি তাদের মোট বয়স 66 বছর হয়, তাহলে রহিমের কাকুর বর্তমান বয়স কত হবে? তো আমি রহিমের রহিম রহিমের বয়স ইউ ধরলাম, আর রহিমের কাকুর বয়স হচ্ছে, এটাকে আর ধরলাম, সরি এটা উল্টো লিখলাম, আমি এইভাবে লিখে দিই। এটা হচ্ছে রহিম বলে আর দিলাম, আর কাকু বলে ওই জন্য আঙ্কেল ইউ দিলাম। ঠিক আছে, এবার দেখো, রহিম আর তার কাকুর বয়সের পার্থক্য হচ্ছে 30, তাহলে এটা বর্তমান বয়স। ঠিক আছে, বর্তমান। তাহলে আর মানে ইউ মাইনাস আর, আঙ্কেল মাইনাস রহিম, যেহেতু আঙ্কেল বড় ওই জন্য ইউটা আগে হবে। তাহলে 30 এখানে, যদি 7 বছর পরে মানে তাহলে 7 যোগ হবে দুজনের ক্ষেত্রেই, তাহলে ইউ+7, তারপরে এটা মোট বয়স বলেছে, প্লাস আর+7, তাহলে এখানে আসছে হচ্ছে 66। তাহলে
ইউ প্লাস আর কত আসবে, এখান থেকে 14 যদি এদিকে চলে আসে তাহলে 66 মাইনাস 14 মানে 2 আর 5 52 আসলো। আর আমাদের এটা তো ছিলই, তাহলে এখান থেকে যদি বিয়োগ করে দিই তাহলে আসবে হচ্ছে 2u ইকুয়ালস টু, এটা আসবে, এটা যোগ হবে 82, তাহলে ইউ ইকুয়ালস টু 41। আঙ্কেলের বর্তমান বয়স তাহলে কত হবে, 41 বছর। বি দাগের অপশন সঠিক। নেক্সট 12 দাগের কোশ্চেন, একটি 100 মিটারের দৌড়ে এ বিকে 25 মিটারে হারায়। আচ্ছা, ধরো এ আর বি দৌড়াচ্ছে, এ ধরো 100 মিটার গিয়েছে, সেই সময় বি কত দূর যাচ্ছে, এ বিকে 25 মিটারে হারায়। মানে এ যখন 100 মিটার কমপ্লিট করে ফেলেছে তখন বি কত মিটার কমপ্লিট করেছে, তাহলে 100 থেকে যদি 25 বাদ দাও তাহলে 75 মিটার কমপ্লিট করেছে। মানে 25 মিটারের জন্য এ বিকে হারিয়ে দিয়েছে, ওই জন্য এটা আসলো। আবার দেখো বি সিকে 4 মিটারে হারায়, তার মানে কি বি আর সি যদি আমি বের করি, বি 100 মিটার যখন গেছে তখন সেই সময় তখন সি গিয়েছে হচ্ছে 96 মিটার। ঠিক আছে, এবারে বলেছে একই দৌড়ে এ সিকে কত দূরত্বে হারাবে। তাহলে আমি যদি এরমভাবে লিখি এ বাই বি ইন্টু বি বাই সি, তাহলে তাহলে কি আসছে দেখো, এখান থেকে 100/75 ইন্টু এটা আসছে হচ্ছে 100/96, তাহলে 96। তাহলে যদি আমি এটা 25 দিয়ে কাটি তাহলে এখানে 3 আসলো, 25 দিয়ে কাটলে এটা 4 আসলো। আবার যদি এটাকে 4 দিয়ে কাটি তাহলে কি আসবে দেখো, 4 দিয়ে কাটলে 4 দুগুণ 8, আর হচ্ছে 4 4 16, ঠিক আছে। আর এটা 4 দিয়ে কাটলে 25, 4 দিয়ে এটাকে কাটলে 6, তাহলে এটা এদিক থেকে কেটে যাবে, তাহলে এ ইস টু সি আসবে হচ্ছে ওখানে 25:18। তাহলে তার মানে কি 25:18 আসছে। তাহলে যদি আমি এখানে ইস টু যেহেতু, তাহলে 4 দিয়ে যদি গুণ করে দিই ওপরেও 100, মানে এইদিকেও 100 আসলো, আর এখানে তাহলে কত আসবে, 4 18 72। তার মানে আহ, তার মানে এ যখন 100 মিটার গিয়েছে, সি তখন কত মিটার গিয়েছে, 72 মিটার গিয়েছে। তাহলে যদি আমি 100 থেকে 72 বিয়োগ করে দিই এটা আসবে হচ্ছে 28 আসবে। তাহলে এ সিকে 28 মিটার দূরত্বে হারিয়েছে, তাহলে দূরত্বের ব্যবধানে হারিয়েছে, তাহলে সি দাগের অপশনটা সঠিক। নেক্সট 13 দাগের কোশ্চেন, এ হলো একটি ধনাত্মক সংখ্যা, সংখ্যাটিকে 8 দিয়ে গুণ করে, মানে এর সাথে 8 দিয়ে গুণ করে তাকে তার বর্গ করা হলো, বর্গ মানে হচ্ছে স্কোয়ার করা হলো। এখন বর্গটিকে 4 দিয়ে ভাগ করে তার বর্গমূল বের করা হলো, ভাগ করে তার বর্গমূল বের করা হলো। যদি বর্গমূল আর হয়, যদি বর্গমূল আর হয় তবে আর এর মান কত হবে, তাহলে আর ইকুয়ালস টু আমাদের এটা বের করতে হবে। এখান থেকে বর্গমূল যেহেতু, তাহলে এখানে শুধু 8a আসবে, এখানে স্কোয়ার আছে তাই জন্য 8a আসলো, আর নিচে 4 ছিল মানে এখানে 2 আসবে, তাহলে আর ইকুয়ালস টু কত হবে, 4a। তাহলে বি দাগের অপশন সঠিক। নেক্সট 18 দাগের কোশ্চেন, দেখো এখানে বলছে এর মান কত, তাহলে a টু দি পাওয়ার কিউব, মানে সরি 1 টু দি পাওয়ার কিউব, 2 টু দি পাওয়ার কিউব, ডট ডট ডট, এখানে n টু দি পাওয়ার কিউব। তাহলে এর সূত্রটা কি, এখানে n ইন্টু n প্লাস 1/2 তার হোল স্কোয়ার, ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। তাহলে এক্ষেত্রে দেখো 15 অবধি আছে, তাহলে n এর জায়গায় 15 বসিয়ে দিলাম, 15 প্লাস 1/2 তার হোল স্কোয়ার, তাহলে এখানে আসছে হচ্ছে 15 ইন্টু 16/2 তার হোল স্কোয়ার, তাহলে 15 ইন্টু 8 তার স্কোয়ার, তার মানে এটা ধরো 30 ইন্টু 4 মানে 120 স্কোয়ার, তার মানে 1440 হবে, 1420, আচ্ছা 20 স্কোয়ার মানে 1440, আর এখানে 10, সরি 12-র জন্য, 12-র স্কোয়ার হলে কি 144, আর 10-এর স্কোয়ার মানে হচ্ছে 100, তাহলে আরেকটা শূন্য আসবে, ঠিক আছে, মানে 14,400 হবে। ডি দাগের অপশন সঠিক।
নেক্সট 24 কোশ্চেনে বলছে সাইন থিটা প্লাস কস থিটা এর সর্বোচ্চ মান নির্ণয় করো। তো দেখো এখানে সাইন থিটা, আমরা কি জানি সাইন থিটার ক্ষেত্রে এর রেঞ্জটা হচ্ছে -1 থেকে 1 মধ্যে, কস থিটার ক্ষেত্রেও তাই, এর রেঞ্জটা হচ্ছে -1 থেকে 1 মধ্যে। ঠিক আছে, কিন্তু এখানে দেখো একটা জিনিস, সাইন থিটা আর কস থিটা এটা কিন্তু সেম আছে। এবারে দেখতে হবে সাইন সাইন যদি আমি 90 ডিগ্রি করি সেক্ষেত্রে কিন্তু এখানে 1 আসবে, কিন্তু সাইন এই কস 90 ডিগ্রি যদি করি তাহলে কি আসবে, তাহলে এখানে আসবে হচ্ছে 0 আসবে। আবার সাইন যদি 0 ডিগ্রি করি তাহলে এক্ষেত্রে 0 আসবে, আর কস 0 ডিগ্রি যদি করি তাহলে এক্ষেত্রেও 0 আসবে। তাহলে একমাত্র কোন জায়গাটায় হতে পারে এদের মান কোন জায়গাটায় সেম আসে, যদি থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি বসাই তাহলে কি আসে দেখো, সাইন 45 ডিগ্রি প্লাস কস 45 ডিগ্রি, তার মানে এখানে আসবে হচ্ছে 1/√2 প্লাস 1/√2। এবার যদি আমি এটা যোগ করি তাহলে এখানে 2/√2, 2/√2 মানে কত, এখানে √2 যেটা হচ্ছে 1 থেকে কিন্তু বড়। ঠিক আছে, মানে এই যে অপশানগুলো হচ্ছে তার থেকে কিন্তু আহ, মানে যদি থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি হয় তাহলে √2 আসে, যেটা বড় হবে। তাহলে বি দাগের অপশন এখানে সঠিক, √2 সর্বাধিক হবে। নেক্সট 26 কোশ্চেনে বলছে 10 থেকে 200-র মধ্যে এমন এমন কতগুলো এমন সংখ্যা আছে যা 7 দিয়ে বিভাজ্য। তো এটা বের করার জন্য আমাদের কি করতে হবে, যে সর্বোচ্চ নাম্বার অবধি দেওয়া আছে 200, সেটাকে আমি 7 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে কি আসবে 7 দুগুণ 14, তাহলে 60, 27টা 56। তাহলে আহ, এখানে যেটা সংখ্যাটা আসছে কাটাকুটি না হলেও দেখো, তাহলে সর্বশেষ মানে 200-র আগে যেটা 7 দ্বারা বিভাজ্য হবে, এখানে 4 অবশিষ্ট আসছে, মানে কি 200 থেকে যদি আমি 4 বিয়োগ করি তাহলে এখানে 196 হচ্ছে লাস্ট সংখ্যা 200-র মধ্যে, যেটা হচ্ছে 7 দ্বারা বিভাজ্য হবে। তাহলে কতগুলো সংখ্যা আছে, তাহলে এই 28 যেটা আসছে সেটা হচ্ছে 1 থেকে 200-র মধ্যে 28টি 7 দিয়ে বিভাজ্য হবে, দিয়ে বিভাজ্য সংখ্যা আছে, বিভাজ্য সংখ্যা। ঠিক আছে, 28টা। এবার এখানে বলেছে 10 থেকে শুরু করেছে, তাই তো, তাহলে 1 থেকে 10-এর মধ্যে মাত্র একটি আছে, সেটা হচ্ছে 7, যেটা 7 দ্বারা বিভাজ্য হয়। তাহলে যদি সেটা বিয়োগ করে দিই, 28 মাইনাস একটা সংখ্যা যদি বিয়োগ করে দিই তাহলে 27টা হচ্ছে 10 থেকে 200-র মধ্যে 27টা সংখ্যা এমন পাওয়া যাবে যেটা 7 দিয়ে বিভাজ্য হবে। তাহলে সি দাগের অপশন সঠিক। নেক্সট 30 দাগের কোশ্চেন, যদি একটি সমীকরণ ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 এর বীজদ্বয় যথাক্রমে আলফা এবং বিটা হয় তবে α² প্লাস β² এর মান কত। তো তাহলে দেখো ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 এর বীজ দুটো বলে দেওয়া আছে আলফা আর বিটা। তাহলে আমরা কি জানা আছে, আলফা প্লাস বিটা সমান জানি হচ্ছে -b/a, আর আলফা ইন্টু বিটা মানে বীজদ্বয়ের গুণফল কত, c/a। তাহলে আমাদের বের করতে হবে হচ্ছে α² প্লাস β² এর মান। তাহলে আমি যদি এটাকে এইভাবে লিখি, আলফা প্লাস বিটা মানে এক্সট্রা আলফা বিটা মানে প্লাস 2 আলফা বিটা, এটা আমি এক্সট্রা এনেছি, যদি স্কোয়ার দেই তাহলে এখানে -2 আলফা বিটা করে দিলেই আমাদের আবার এটা চলে আসবে। তাহলে এখানে আমি যদি এটা বসিয়ে দিই -b/a তার হোল স্কোয়ার -2 ইন্টু c/a, তাহলে এখান থেকে আসছে কি এ মানে a স্কোয়ারটা কমন আসলো, আর এখান থেকে আসছে হচ্ছে b² মাইনাস 2ca। ঠিক আছে, তো 2ca এটা আসলো, তাহলে আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে ডি এর দা, b² মাইনাস 2ca/a²। নেক্সট 30 কোশ্চেনে বলছে একটি কাঠবিড়ালি প্রতি মিনিটে 6 মিটার গাছে চড়তে পারে, কিন্তু প্রতি 6 মিটার চড়ার পরের মিনিটে 4 মিটার নিচে নেমে যায়, কত সময় কাঠবিড়ালিটি 120 মিটার উচ্চতায় পৌঁছতে পারবে। তো দেখো এটা ঠিক ওই বাদরের যে অঙ্ক আছে সেইটার মতনই কিন্তু এটা। তো এটা আমি প্রথমে একটা শর্ট ট্রিক বলবো, তো এই শর্ট ট্রিকেরই পরে আমি এক্সপ্লেনেশন দেবো। তো
তো দেখো এখানে টোটাল কত ডিস্টেন্স, কাঠবিড়ালি কত ডিস্টেন্স অতিক্রম করবে, 120 মিটার। তো 120 মিটারটাকে লিখলে এইভাবে, তো 1 মিনিটে 1 মিনিটে কত উঠছে, 6 মিটার। তো এখানে 6 মিটার লিখে দিলে, ঠিক আছে। আবার পরের মিনিটেই কি হচ্ছে, পরের মিনিটেই আবার 4 মিটার নিচে নেমে যাচ্ছে। এটা হচ্ছে ওপরে উঠছে, আর এটা নিচে নেমে যাচ্ছে 4 মিটার, ঠিক আছে। তাহলে তাহলে কি করবে, ফার্স্ট যে টোটালটা যে উঠতে হবে যত যত মিটার, 120 থেকে এই 6টা বিয়োগ করে দেবে, যত প্রতি মিনিটে যত করে উঠছে। তো বিয়োগ করার পরে নিচে লিখবে কি এই দুটো ডিফারেন্স, মানে যতটা 1 মিনিটে উঠছে আর যতটা 1 মিনিটে নিচে নামছে। তাহলে 6 - 4, আর এটা কত মিনিটে হচ্ছে, 2 মিনিটে হচ্ছে। 1 আর 1, এটা 2 মিনিটে হচ্ছে, ওই জন্য 2 দিয়ে গুণ করবে, করে তারপরে 1 যোগ হবে। তাহলে দেখো কি আসছে, তাহলে এখানে দেখো 114/2 ইন্টু 2 প্লাস 1। তাহলে কাটাকুটি হলে এখানে আসছে হচ্ছে 115, এটা হচ্ছে 115 মিনিটে কাঠবিড়ালিটি সম্পূর্ণ একদম মাথায় উঠে যাবে এই জায়গাটায়। তাহলে এ দাগের অপশনটা এখানে সঠিক হবে। এবার এটা কিভাবে আসছে সেটা আমি দেখাই, দেখো। তো ফার্স্ট আমি এটা মুছে দিচ্ছি। তো মেন যে ব্যাপারটা, এটা কিভাবে আসছে সেটা হচ্ছে, এই ধরো একটা গাছ 120 মিটার লম্বা, তো এই হচ্ছে টপ পজিশন, ঠিক আছে। তো টপ পজিশনে ওঠার আগে, তো যখন সে এই অবধি পৌঁছাচ্ছে, মানে ধরো এর ডিস্টেন্সটা ধরো এই 6 মিটার, মানে 1 মিনিটে সে যত পরিমাণ ওপরে উঠতে পারে। তো ধরো যখন এখানে পৌঁছে গেল কাঠবিড়ালিটা, তো তার পরের মিনিটে যখন লাফ দেবে, তখন সে 6 মিটার উঠে যাবে। 6 মিটার উঠে যাবে মানে সে একদম টপে পৌঁছে যাবে, তারপরে কিন্তু সে আর নিচে নামবে না, ঠিক আছে। তো তাহলে কি আসছে, ধরো এখান থেকে 6 মিটার, তাহলে প্রথমেই আগে বিয়োগ করে দিচ্ছে, ওই কারণে ওখানে বিয়োগ করে দেওয়ার কারণটাই হচ্ছে এইটা, যে ওখান থেকে যদি 6 বিয়োগ করে দাও, তাহলে 120 থেকে 6 বিয়োগ করলে 114 মিটার। তো এই 114 মিটার, এই যে বাকি 114 মিটার এইটা, তো যা হবে হচ্ছে এইটার ওপরে হবে, ঠিক আছে, 14 মিটার এটা। এবার 1 মিনিটে 6 মিটার উঠছে, এটা উঠছে, ঠিক আছে, 6 মিটার উঠছে। আবার পরের মিনিটে পরের মিনিটে 4 মিটার নিচে নামছে, ঠিক আছে। তাহলে তাহলে কি হচ্ছে, 2 মিনিটে 2 মিটার ওপরে উঠছে, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো, আহ, তাহলে আমি বলতে পারি 2 মিটার উঠছে 2 মিনিটে। তাহলে 114 মিটার উঠবে কত মিনিটে, 2/2, এখানে দেখো 2 মিনিট বাই, এখানে ডিফারেন্স যেটা সেটা কিন্তু চলে আসলো নিচে, ইন্টু 114। তাহলে কাটাকুটি হলে 114 আসছে। এবার এই অবধি হয়ে গেল, তারপরে পরের মিনিটে সে 6 মিটার উঠে যাচ্ছে, মানে 114 + 1 মানে 115 মিনিট টোটাল সময় লাগবে কাঠবেড়িটার পুরো গাছটার উপরে উঠতে। নেক্সট কোশ্চেনে বলছে, শ্রীনগরে কোনো এক সকালে 9টা থেকে তুষারপাত শুরু হলো। দুপুরে 3টে অবধি প্রতি 2 ঘন্টায় 1.14 ইঞ্চি তুষারপাত হলো। যদি সকাল 9টার আগে 2.14 ইঞ্চি বরফ মাটিতে জমা থাকে, তবে সেই দিন দুপুর 3টে মাটিতে কত ইঞ্চি বরফ জমেছিল। তো দেখো 9টা অবধি, 9টা পর্যন্ত, সকাল সকাল 9টা পর্যন্ত কত বরফ ছিল, 2.14 ইঞ্চি, মানে 1/4 ইঞ্চি, মানে এখানে 9/4 ইঞ্চি। এবার 3টে পর্যন্ত তাহলে কি হবে, 9/4 ইঞ্চি তো আগে থেকে ছিলই। আর দেখো এখানে 9টা থেকে 9টা, 10টা, 11, 12, 1, 2, 3, তাহলে 2 ঘন্টা করে করে 1.14 ইঞ্চি তুষারপাত, মানে বরফ উঁচু হচ্ছে। তাহলে এই 2 ঘন্টা, এখান থেকে এই 2 ঘন্টা, আর এখান থেকে এই 2 ঘন্টা, মানে মানে 3বার আসবে। তাহলে 3 ইন্টু
1/1 মানে হচ্ছে 5/4, ঠিক আছে। তাহলে লসাগু আসবে কত, এখানে 4 আসলো, এখান থেকে 9 প্লাস 3/15, তাহলে এখান থেকে এটা করলে হচ্ছে 24/4 মানে 6, 6 ইঞ্চি বরফ জমেছিল। দুপুর 3টে মাটিতে 6 ইঞ্চি বরফ জমেছিল, তাহলে বি দাগের অপশন সঠিক। নেক্সট 41 কোশ্চেনে বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি হলো একটি দ্বিঘাত সমীকরণ। তাহলে দেখো, আমি যদি বি থেকে চেক করা শুরু করি, তাহলে আমাদের আনতে হবে হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 এই আকারে আনতে হবে, ঠিক আছে। এক্ষেত্রে বি ইকুয়ালস মানে বি ইকুয়ালস টু 0, সি ইকুয়ালস টু 0 হতে পারে, কিন্তু এ কখনোই মানে এ সবসময় নট ইকুয়ালস টু 0 হবে। মানে এই পার্টটা কখনো 0 হবে না। যদি এই পার্টটা 0 হয়ে যায়, তাহলে এক্স স্কোয়ার পার্টটা চলে গেলেই তখন সমীকরণটা কিন্তু আর দ্বিঘাত সমীকরণ থাকবে না। তাহলে দেখো, বি থেকে যদি চেক করি, x+1 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু x-1 তার হোল স্কোয়ার, তাহলে উভয় দিকে যদি স্কোয়ার থাকে, তাহলে এখান থেকেও একটা এক্স স্কোয়ার পার্ট আসবে, আর সমানের এদিক থেকেও এক্স স্কোয়ার পার্ট আসবে, তাহলে কেটে কুটে গেলে কিন্তু এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ আর থাকবে না তখন। তারপর এটার ক্ষেত্রে দেখো, এক্ষেত্রে আগে থেকেই x-1 হোল টু দি পাওয়ার কিউব দেওয়া আছে এই সাইডে, আর এদিকে আছে হচ্ছে x+1 তার স্কোয়ার দেওয়া আছে, সুতরাং এটা তো হবেই না, প্রথমেই কাটা যাবে। ডি দাগে দেখো কি হচ্ছে, এখানে 3x², এদিকেও 3x² আছে, তাহলে এটা তো কেটেই যাবে আগে থেকে, সুতরাং এটাও দ্বিঘাত সমীকরণ হবে না। তো পড়ে থাকছে এ, তাহলে অপশন এটাই সঠিক হবে। কিভাবে আসছে দেখো, x+1 তার হোল কিউব, সরি হোল স্কোয়ার, আর এখানে আছে হচ্ছে 2x, মানে ব্র্যাকেটের মধ্যে x-1, তাহলে x² প্লাস 2x+1, আর এখান থেকে আসছে কি এটা 2x-2, তাহলে এটা কেটে গেলে এখানে আসছে হচ্ছে x² প্লাস 3 ইকুয়ালস টু 0, ঠিক আছে। তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে a ইকুয়ালস টু 1, বি ইকুয়ালস টু 0 মানে এই পার্টটা 0, আর সি হচ্ছে কত, এখানে 3, তাহলে এ দাগের অপশন সঠিক। নেক্সট 42 দাগের কোশ্চেনে বলছে একটি দেওয়াল ঘড়িতে 9টার সময় অ্যালার্ম বাজতে, আহ, 9টার সময় অ্যালার্ম বাজতে সময় নেয় 9 সেকেন্ড, তাহলে 11টার অ্যালার্ম বাজতে আহ, কত সেকেন্ড সময় লাগবে। তো দেখো, এখানে যখন 9টা বাজে তখন কিন্তু 9টা ঘন্টা পড়ে, ঠিক আছে। তো 9টা বাজার সঙ্গে সঙ্গে 1টা ঘন্টা পড়ে যায়, তারপরে তারপরে পরপর এরমভাবে, মানে ধরো যে কোনো যদি 2টো বাজে তখন সেক্ষেত্রে তিনখানা, সরি, যদি 3টে বাজে তখন 3খানা ঘন্টা পড়বে, মানে 3টে বাজার সঙ্গে সঙ্গেই 1টা ঘন্টা, তারপরে আরেকটা ঘন্টা, তারপরে আরেকটা ঘন্টা, এইভাবে হলো। ধরো এরকম 6টা ঘন্টা হলো, তাহলে মানে 6টার সময় 6টা ঘন্টা পড়বে, তাহলে 1 2 3 4 5 6, কিন্তু ইন্টারভাল কত হচ্ছে দেখো, এদের মধ্যে সময়টা লাগছে হচ্ছে একবার, দুবার, তিনবার, চারবার, এই 5বার, মানে 6টা বাজার সময় 6টা ঘন্টা পড়ছে, কিন্তু মাঝখানে যে সময়টা লাগছে সেটা কবার আসছে, একবার, দুবার, তিনবার, চারবার, 5বার, ঠিক আছে। তো এরকমই 9টা সময় 9টা ঘন্টা বেজেছে, তার মানে 8বার হচ্ছে এর ব্যবধান, 8টি ব্যবধান, ঠিক আছে। এইটা সময় লাগছে হচ্ছে 9 সেকেন্ড। তাহলে বলেছে যে 11টার অ্যালার্ম বাজতে কত সেকেন্ড সময় লাগবে, তাহলে 11টার বাজলে তখন 10টা ব্যবধান আসবে, 10টি ব্যবধানের জন্য সময় লাগবে হচ্ছে 9/8 × 10, তাহলে যদি আমি এখান থেকে 2 দিয়ে কাটি, তাহলে 4, এটা আসবে আম, এটা কত, উম, এটা আসবে 5, ঠিক আছে। 2 দিয়ে কাটছি, তাহলে 45/4, তার মানে আসছে 4 11 44/1, তাহলে পয়েন্ট দিয়ে 0, তাহলে 4 4 2 8, আবার 2.0, 5 বসে গেল, 4 5 20, ঠিক আছে। তাহলে পুরোপুরি কেটে যাচ্ছে, তাহলে 11.25 সেকেন্ড, সি দাগের অপশন এখানে সঠিক। নেক্সট 46 কোশ্চেনে বলছে এ বি সি এবং ডি, এই চারজন ব্যক্তি যথাক্রমে 2/3 ঘন্টা, 3/4 ঘন্টা, 4/5 ঘন্টা এবং 1/5 ঘন্টা নিয়ে একটি কাজ সম্পন্ন করেছিল। নিম্নলিখিতদের মধ্যে কে কাজটি শেষ করতে সব থেকে বেশি সময় নিয়েছিল।
তো এখানে সময়টা বের করার জন্য আমি কি করব, আমি আগে মিনিটে কনভার্ট করে নেবো। তাহলে একে যদি মিনিটে কনভার্ট করতে হয় তাহলে 2/3 ঘন্টা মানে ইন্টু 60 করো, তাহলে এখানে তিন আহ, তিন সরি কি হলো এটা, 20 আসবে, 3×60, তাহলে এখানে 40 মিনিট আসলো। ঠিক আছে, তারপরে বিয়ের ক্ষেত্রে দেখো 3/4 ঘন্টা বলেছে, তাহলে 3/4 × 60, যদি চার চার দিয়ে কাটো এটা 15 আসলো, 3×15 = 45 মিনিট আসলো। সি এর ক্ষেত্রে এখানে 4/5 × 60, তো 5 দিয়ে কাটলে এটা 12 আসবে, তাহলে 4×12 = 48, তাহলে এটা এই মিনিট। আর ডি এর ক্ষেত্রে দেখো এখানে 1/5 × 60, তার মানে এটা আসছে 12, এটা 12 মিনিট। ঠিক আছে, আচ্ছা, এটা 12 মিনিট আসলো। তাহলে সব থেকে বেশি সময় লাগছে কার, এখানে 48 মিনিট, মানে সি এর লাগছে সব থেকে বেশি সময়, তাহলে এ দাগের অপশন সঠিক। নেক্সট, 49 দাগের কোশ্চেনে বলছে অতুল 4,000 টাকা দিয়ে একটি পুরনো সাইকেল কেনেন এবং সেটি মেরামতের জন্য 400 টাকা ব্যয় করেন। যদি তিনি সাইকেলটিকে 5,000 টাকা দামে বিক্রি করেন তবে তার মানে লাভের শতকরা কত? তো 4,000 টাকা, আর সে খরচ করেছে হচ্ছে 400 টাকা, মানে তাহলে তার টোটাল সিপি কত হচ্ছে, মানে সব মিলিয়ে এখানে আসে 4,400 আসছে। ঠিক আছে, আর তার এসপি কত, এখানে 5,000, তাহলে সে 600 টাকা লাভ করেছে। তাহলে 600/কস্ট প্রাইসের উপরে সব হিসাব হবে, তাহলে 400, 4,400 × 100, তাহলে এটা কেটে গেল, 4 দিয়ে কাটলে তাহলে এটা 11, 4 দিয়ে কাটলে এটা 150, তাহলে 150/11, তাহলে একবার গেল, এখান থেকে 4 শূন্য, 3বার গেল, তাহলে এখন 33 আসলো, তাহলে কি আসে 7/11 হবে, তাহলে সি দাগের অপশন এখানে সঠিক। নেক্সট, 56 দাগের কোশ্চেনে বলছে যদি 1 + tan A 1 + tan B = 2 হয়, তাহলে tan A + B এর মান কত হবে? তাহলে এখানে দেখো 1 + tan A আর 1 + tan B = 2, তো আমি যদি এটা গুণ করি তো এখানে কি আসবে, একের সঙ্গে ফার্স্ট গুণ করছি 1, তারপরে হচ্ছে tan B প্লাস, এবার হচ্ছে এইটার সাথে এটা গুণ, তাহলে tan A প্লাস tan A tan B = 2, এটা আসলো। তাহলে আমি যদি এভাবে লিখি যে এখানে হচ্ছে tan A প্লাস tan B আর 1 আর প্লাস tan A tan B এইদিকে নিয়ে গেলাম, তাহলে 2 - 1 মাইনাস tan A tan B, তাহলে এখান থেকে tan A প্লাস tan B = 1 মাইনাস tan A tan B, তাহলে এখান থেকে আসছে tan A প্লাস tan B বাই 1 মাইনাস tan A tan B = 1 আসলো। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, tan A প্লাস tan B, মানে এইটাকে আমরা এইভাবে লিখতে পারি tan A প্লাস tan B = 1, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি tan A প্লাস B, আর 1-এর জায়গায় আমি কি লিখতে পারি, tan 45 ডিগ্রি, তার মানে A প্লাস B = 45 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে এর মান কত হবে? ও আচ্ছা, সরি, জাস্ট শুধু এইটা বলেছে যে এইটার মান চেয়েছে, tan A প্লাস B চেয়েছে, তাহলে tan A প্লাস B এর মান হচ্ছে 1 হবে, তাহলে ডি দাগের অপশন এখানে সঠিক। নেক্সট, অন্য দাগের কোশ্চেনে বলছে যদি x³ প্লাস 1/x³ = 18 হয়, তাহলে x প্লাস 1/x এর মান কত হবে? তাহলে x³ প্লাস 1/x³ = 18, তাহলে এখান থেকে আমি যদি এটাকে ভেঙে লিখি এইভাবে, x প্লাস 1/x তার হোল কিউব মাইনাস 3 x ইন্টু 1/x, আর x মাইনাস, সরি মাইনাস না, x প্লাস 1/x = এটা 18 আসবে। এবার আমি x প্লাস 1/x কে a ধরলাম, তাহলে এখানে আমি a³ প্লাস মাইনাস 3, এই জায়গাটা আবার a বসাই, তাহলে এটা = 18 আসলো। ঠিক আছে, এবারে
আমি যদি এইটাকে আমি এ ধরেছি, ঠিক আছে, তাহলে তাহলে যদি এর মান যদি 9 হয়, তাহলে কি আসবে 729 মাইনাস এখানে 27, কখনোই 18 আসছে না, সুতরাং এটা হবে না। বিটা দেখো, বি এর এখানে যদি এ ইকোয়াস টু 1 বসাই, তাহলে 1 মাইনাস 3, কখনোই 18 আসবে না, সুতরাং হচ্ছে না এটাও। এ ইকোয়াস টু যদি 4 বসাই, তাহলে কি আসছে 64 মাইনাস 12, কখনো 18 আসছে না, সুতরাং এটাও হবে না। তাহলে ডি এর এখানে যদি 3 দেওয়া আছে, তাহলে এ ইকোয়াস টু 3, এটা যদি বসিয়ে দেখি, তাহলে এটা 27 - 9 মানে 18 চলে আসছে, মানে ডিটা স্যাটিসফাই করছে, তাহলে ডি দাগের অপশন এখানে সঠিক। নেক্সট 64 দাগের কোশ্চেনে বলছে 1 সেমি, 6 সেমি এবং 8 সেমি ধার বিশিষ্ট 3টি ঘনককে গলিয়ে একটি নতুন ঘনক তৈরি করা হলো, নতুন ঘনকটি সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমাদের এই 3টে ঘনক দেওয়া আছে, তাহলে প্রতিটা ঘনকের আয়তন কি হবে, তো ফার্স্ট আমাদের আয়তন বের করতে হবে। তাহলে নতুন ঘনকের আয়তন যেটা হবে, সেটা হচ্ছে এই 3টি যে ঘনক তার আয়তনের যোগফল। তাহলে 1 সেমি বিশিষ্ট ঘনকের আয়তন হচ্ছে 1 কিউব, তারপরে 6 কিউব, 8 কিউব, তাহলে 1 প্লাস এটা 216 প্লাস এটা আসবে 512। তো তাহলে এখান থেকে যোগ করো, 8 আর 1 9, তারপরে 2, তারপরে 7। তাহলে আমি যদি এ কিউব ধরি, মানে নতুন ঘনকের বাহু যদি এ হয়, তাহলে এ কিউব হচ্ছে আয়তন, তাহলে এ কিউব ইকোয়াস টু এইটা, তাহলে এ ইকোয়াস টু আসবে হচ্ছে কত, এখান থেকে 9 আসবে, ঠিক আছে। এবারে বলেছে নতুন ঘনকটি সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 6 a² তাহলে 6 × 9², তাহলে 6 × 81 মানে 480 প্লাস 6 মানে 486 বর্গ সেমি, তাহলে বি দাগের অপশন সঠিক। নেক্সট 65 দাগের কোশ্চেনে বলছে 28 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের বৃত্তচাপের দৈর্ঘ্য হচ্ছে 22 সেমি, কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তো দেখো, আমাদের বলেছে যে ধরো এই হচ্ছে বৃত্তের বৃত্তচাপ বলে দেওয়া আছে, ধরো এটা একটা বৃত্তচাপ, ঠিক আছে, এইটা হচ্ছে বৃত্তচাপ। তো আমাদের সূত্রটা হচ্ছে কি, যে ধরো এই বৃত্তচাপ, এটা বৃত্তচাপকে যদি আমি এস ধরি, এটা হচ্ছে বৃত্তচাপ, আর ধরো অ্যাঙ্গেল হচ্ছে থিটা, আর ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে সূত্রটা হবে এস ইকুয়ালস টু আর থিটা, ঠিক আছে। এবারে এখানে বৃত্তচাপের এটা বলে দেওয়া আছে এস ইকুয়ালস টু 22 সেমি, আর ব্যাসার্ধ বলে দেওয়া আছে কত, 28, তাহলে থিটা বের করতে বলেছে, তাহলে এস ইকুয়ালস টু আর থিটা মানে 22 ইকুয়ালস টু 28 ইন্টু থিটা, তাহলে 2 দিয়ে কাটলে এটা 11, এটা আসবে হচ্ছে 14, তাহলে থিটা ইকুয়ালস টু আসবে হচ্ছে থিটা কত, এখান থেকে আসবে হচ্ছে 11 11/14, এটা আসলে হচ্ছে রেডিয়ান ফর্মে, ঠিক আছে, রেডিয়ান ফর্মে আসবে এটা। তো যদি এটাকে ডিগ্রি ফর্মে আনতে চাই, তাহলে কি করতে হবে, এটা হচ্ছে 180 ডিগ্রি বাই পাই, ঠিক আছে। তো তাহলে এখানে কত দিয়ে কাটবে, তাহলে 11/14, এটা হচ্ছে 180, আর এটাকে যদি ভেঙে লিখি, তাহলে 22/7 মানে 7টা উপরে চলে যাবে, তাহলে 7 দিয়ে কাটলে এটা 2 আসলো, 2 দিয়ে কাটলে এটা 90, আর 11 দিয়ে যদি এটাকে কাটি, তাহলে 2 আসলো, 2 দিয়ে এটাকে কাটলে 45 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 45 ডিগ্রি হচ্ছে অ্যান্সার, সি দাগের অপশন সঠিক। নেক্সট 67 দাগের কোশ্চেনে বলছে একটি 2 অঙ্কের সংখ্যায় দশকের স্থানের অঙ্কটি এককের স্থানের অঙ্কের দ্বিগুণ, যদি অঙ্কগুলি অদল বদল করা হয়, তাহলে আহ, এইভাবে গঠিত সংখ্যাটি প্রকৃত সংখ্যার চেয়ে 9 কম হয়, প্রকৃত সংখ্যাটি নির্ণয় করো। তাহলে প্রকৃত সংখ্যাটি যদি এইভাবে ধরি, প্রকৃত সংখ্যা, একক স্থান আর দশক স্থান,
এটা হচ্ছে একক দশক, তাহলে এটা যদি এক্স হয় তাহলে দশকের স্থানে অঙ্কটা কি হবে, 2x হবে। এবারে বলেছে যদি এটা উল্টে যায়, মানে ব্যাপারটা হচ্ছে যদি এক্স এটা 2x হয় তাহলে আহ, এটা হচ্ছে একক, এটা দশক, আর সেটা যদি বিয়োগ করা হয় এইটার থেকে, একক দশক এক্স এটা হচ্ছে 2x, তাহলে হচ্ছে এটা বিয়োগ করা হলে 9 হবে, ইকুয়ালস টু 9, মানে প্রকৃত সংখ্যার থেকে 9 কম হবে, এই এই যে সংখ্যাটা এইটা। ঠিক আছে, তাহলে প্রকৃত সংখ্যাটি নির্ণয় করুন। তাহলে আমাদের এইটা বের করতে বলেছে, তাহলে আমরা চেক করব। ফার্স্ট যদি আমি এখানে এই অঙ্কটা দেখি, এটা প্রকৃত যদি সংখ্যা ধরি, তাহলে তাহলে এখানে দেখো দুগুণ হয়েছে, এটা মানে একক সংখ্যা, মানে এককের অঙ্ক থেকে দশকের অঙ্ক কিন্তু দুগুণ হয়েছে। তারপরে যদি 42 থেকে আমি এটা 24 মানে উল্টে দিলাম, বিয়োগ করলে কিন্তু 9 আসছে না, সুতরাং এটা হবে না। এটার ক্ষেত্রে দেখি, এখান থেকে 21 থেকে, এটাও দুগুণ হয়েছে, 21 থেকে যদি 12 বিয়োগ করি তাহলে কত আসছে, এটা 9 হচ্ছে, তাহলে বি এর অপশনটা সঠিক হবে। তাও এটা চেক করি একবার, তো এটা তো কখনোই হবে না কারণ এটার উল্টো, তাহলে এটা হচ্ছে না। 63 থেকে দেখি, তাহলে 63 মাইনাস যদি 36 করি তাহলে কখনোই 9 আসবে না, সুতরাং এটাও হচ্ছে না, বি দাগের অপশনটা সঠিক হবে। নেক্সট, এখানে 69 দাগের কোশ্চেনে বলছে একটি ঘুড়ির উন্নতি কোণ 60 ডিগ্রি হলে এবং সুতোর দৈর্ঘ্য 20√3 মিটার হলে ঘড়িটি মাটি থেকে কত ওপরে আছে নির্ণয় করো। তাহলে দেখো ব্যাপারটা হচ্ছে, ধরো এই হচ্ছে ভূমি, তো এখান থেকে এই ধরো ঘুড়িটা ওড়াচ্ছে এইভাবে, ধরো ঘুড়িটা এইভাবে উঠছে, তো এটা 60 ডিগ্রি কোণ করেছে। তাহলে বলেছে যে এই ঘুড়িটা, এই যে ঘুড়িটা সেটা মাটি থেকে উচ্চতা কত, মানে এইটা চেয়েছে, এই উচ্চতাটা চেয়েছে। এবারে আমাদের তাহলে কি জানতে হবে, এটা 60 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এটা নিশ্চয়ই 30 ডিগ্রি হবে, কারণ এটা তো 90 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রির সামনে যেটা থাকবে সেটা হচ্ছে এ ধরতে হবে, আর 60 ডিগ্রির সামনে যে বাহুটা থাকবে সেটা হচ্ছে এ√3 আসবে, আর এটা আসবে হচ্ছে 2a। ঠিক আছে, তাহলে এবারে দেখো এখানে বলে দেওয়া আছে সুতোর দৈর্ঘ্য, মানে এইটা বলে দেওয়া, এই যে এটা হচ্ছে সুতোর দৈর্ঘ্য, এটা হচ্ছে কত, 20√3, তাহলে 2a ইকুয়ালস টু 20√3, মানে এ ইকুয়ালস টু হচ্ছে 10√3। ঠিক আছে, তাহলে আহ, বলেছে ঘুড়িটি মাটি থেকে কত ওপরে আছে নির্ণয় করো। তো এইটা হচ্ছে উচ্চতা, যখন এ√3 হবে তাহলে এ√3 যদি আমি বের করতে চাই তাহলে 10√3 ইন্টু √3 মানে 30 আসবে, তাহলে ভূমি থেকে ঘুড়িটি 30 মিটার ওপরে আছে, তাহলে এর আগের অপশন সঠিক। নেক্সট, 70 কোশ্চেনে বলছে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, এ মানে কোণ এ বি সি 90 ডিগ্রি, এ বি হচ্ছে 3 সেমি, বি সি 4 সেমি এবং ও হলো ত্রিভুজটির পরিকেন্দ্র। তো এ ও এর মান কত হবে নির্ণয় করো। তাহলে দেখো এটা সমকোণী ত্রিভুজ বলে দেওয়া আছে, এই হচ্ছে সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি। এখানে বলেছে এটা পরিকেন্দ্র, পরিকেন্দ্র মানে কি, এইটা বৃত্তের মধ্যে আছে। ঠিক আছে, পরিকেন্দ্র মানে এইটা। তাহলে আহ, এবারে তাহলে নামকরণ করি, এ বি সি, এ বি বলে দেবো আছে 3, আর বিসি বলে দেবো আছে 4। তাহলে দেখো একটা বৃত্তের, যেহেতু এসি হচ্ছে একটা ব্যাসার্ধ বরাবর আছে, তাহলে কি আসবে, এটা ও। ঠিক আছে, তাহলে যেহেতু পরিকেন্দ্র বলেছে, ত্রিভুজটি পরিকেন্দ্র হচ্ছে ও, তো তাহলে আমরা বের করতে পারি হচ্ছে এটা ট্রিপলেটের মাধ্যমে করা যায়, 3 4 5 খুব সহজেই হয়ে যায়। তাও দেখো এটা আমি করছি, 3 এর স্কোয়ার 4 এর স্কোয়ার তার রুট, মানে এটা এসি, তাহলে এখান থেকে আসবে হচ্ছে 9 + 16 মানে √25 মানে 5। এই ট্রিপলেটগুলো, কয়েকটা ট্রিপলেট মাথায় রাখলে খুব তাড়াতাড়ি কিন্তু অঙ্কগুলো করা যায়। তাহলে 5 আসছে মানে এসি 5, তাহলে এও অথবা ও সি কত হবে, 5/2 মানে 2.5 সেমি, তাহলে বি দাগের অপশন এখানে সঠিক। নেক্সট, 79 কোশ্চেনে বলছে একটি প্রতিষ্ঠানে বিভিন্ন খাতে মাসিক গড় খরচ নিচের পাই চার্টে
দেখানো হয়েছে যদি মোট মাসিক খরচ এত টাকা হয় হয়ে থাকে তবে নিচের প্রশ্নের উত্তর দাও। তো এখানে দেখো একটা ভুল দেওয়া আছে যে বিদ্যুৎ ও জল দুটির মোট খরচ কত। তো এখানে কিন্তু সব 18,500 কিন্তু সব বেশি ওপরে, সুতরাং এটা কিন্তু মোট খরচ হতে পারে না, এখানে আসবে হচ্ছে 1,85,000 হবে, তারপরে এটা হবে। তাহলে 1,85,000 হচ্ছে টোটাল খরচ। আর এখানে বলেছে বিদ্যুৎ ও জলের দুটির মোট খরচ কত। তো মোট খরচ বলেছে মানে জলের 11% আর বিদ্যুতের 12%, এটা যোগ হয়ে যাবে পার্সেন্টেজ। তাহলে 23%, এটা যোগ করে 23/100। তো কাটাকুটি করলে এখানে হচ্ছে 185 সঙ্গে 23 ফার্স্টে গুণ করো, তাহলে প্রথমে 3 দিয়ে গুণ করো, 3 5 15, 5 হাতে 1, 24 আর 1 25, 5 হাতে 2 আর 3 এখানে 5 আসলো। তারপরে এখানে 5 2 10 শূন্য, হাতে 1, 8 2 16, 1 17, 7 হাতে 1 আর এখানে 3, তাহলে 5 5 2 4, তাহলে এখানে আসবে হচ্ছে 42,550। তাহলে অ্যান্সার হচ্ছে সি দাগের অ্যান্সার সঠিক। নেক্সট, এই মানে 83 দাগের কোশ্চেনে বলছে যদি ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ বিইএফ হয় সাদৃশ্য এবং এবি ইকুয়ালস টু 6 সেমি, ডি ইকুয়ালস টু 8 সেমি, ইএফ ইকুয়ালস টু 10 সেমি এবং এফ ডি ইকুয়ালস টু হচ্ছে 14 সেমি, তাহলে এবিসি এর পরিসীমা হলো কত। তো এখানে বলে দিয়েছে এই যে এইটা ত্রিভুজ এ বি সি, আর এখান থেকে আরেকটা ত্রিভুজ বলে দেওয়া আছে, এটা হচ্ছে ডি ই এফ। তো এখানে বলে দেওয়া আছে যে এই দুটো সাদৃশ্য। তো সাদৃশ্য হলে আমাদের এর যে এই বাহুটা এ বি বাই ডিই, তারপরে এ সি বাই ডিএফ, এদের অনুপাত বাহুর দৈর্ঘ্যের অনুপাত সেম হবে। তারপরে বিসি বাই ইএফ সেম হবে অনুপাত। তো তাহলে এখান থেকে আমাদের বলে দেওয়া আছে 6/8 বলে দেওয়া আছে, মানে এ বি এটা 8, সরি 6, এটা 6 আর ডিই বলে দেওয়া আছে কত 8 সেমি, তাই জন্য আমি এটা লিখলাম। তারপরে এসি কত, এসি বলে দেওয়া আছে না, বলে দেওয়া নেই। তারপরে ডিএফ কি বলে দেওয়া, আচ্ছা এফডি বলে দেবো, মানে সেই একই ব্যাপার 14 বলে দেওয়া। তারপরে বিসি বলে দেওয়া আছে না, নেই। ইএফ বলে দেওয়া আছে, হ্যাঁ ইএফ হচ্ছে 10। তাহলে আমাদের বের করতে হবে কোনটা, আমাদের হচ্ছে এসি আর এই যে বিসি, এটা বের করতে হবে। তাহলে একটা একটা করে আমি অনুপাত হিসেবে নেই। তাহলে এটা আসবে হচ্ছে কাটাকুটি করলে 3/4 ইকুয়ালস টু এসি বাই 14, তাহলে 2 দিয়ে কাটলে এখানে আসছে হচ্ছে 7 আর এখানে 2, তাহলে এসি হচ্ছে কত 21/2, ঠিক আছে। আবার এখান থেকে আমি যদি এইটা লিখি, এটা মুছে দিই, এবার এইটার থেকে এইটা নিলাম, তাহলে 3/4 এখান থেকে কাটাকুটি করে, আর এটা লিখছি হচ্ছে BC/10, তাহলে 2 দিয়ে কাটলে এটা 5 আসলো, তাহলে 15/2, তাহলে BC পেলাম কি 15/2। এবার আমাদের বলেছে কি এটা হচ্ছে 15 এটা হচ্ছে 21/2 আর এটা হচ্ছে 15/2। এবার বলেছে পরিসীমা বের করতে হবে, তাহলে এসি বিসি আর হচ্ছে এবি যোগ করতে হবে, তাহলে 6 প্লাস 15/2 প্লাস 21/2, তাহলে যদি লসাগু করো তাহলে 2 আসবে, এটা 12, এটা আসবে কত 15, এটা 21। তাহলে আমি এটা এখানে লিখছি, এটা এই জায়গাটায় লিখছি, তাহলে আসছে হচ্ছে 8, এখান থেকে 8 আসলো, আর 2 3 4, 48/2 মানে 24 সেমি। তাহলে সি দাগের অপশন এখানে সঠিক হবে পরিসীমা। নেক্সট, 91 দাগের কোশ্চেনে বলছে রাজেশের মেয়ের বয়স রাজেশের স্ত্রীর বয়সের 1/3 অংশ, রাজেশের স্ত্রীর বয়স রাজেশের বয়সের 3/4 অংশ, রাজেশের বয়স রাজেশের বাবার বয়সের 3/5 অংশ। রাজেশের বাবার বয়স যদি 60 বছর হয় তাহলে রাজেশের মেয়ের বয়স নির্ণয় করো। তো দেখো ধাপে ধাপে এসছে,
প্রথমে মেয়ের বয়স রাজেশের স্ত্রীর বয়সের 1/3 রাজেশের স্ত্রীর বয়স রাজেশের বয়সের 3/4, আর রাজেশের বয়স রাজেশের বাবার বয়সের 3/5। আর বাবার বয়সটা দেওয়া আছে, রাজেশের বাবার বয়স। তাহলে রাজেশের মেয়ের বয়স ডাইরেক্ট লেখা এইভাবে লেখা যায়, মেয়ের বয়স হচ্ছে 60 বছর হচ্ছে রাজেশের বাবার বয়স, ইন্টু যদি এখানে 3/5 করা হয়, সেটা হচ্ছে রাজেশের বয়স আসলো এইটা। এবার রাজেশের বয়সের আবার 3/4 হচ্ছে কি রাজেশের স্ত্রীর বয়স, তাহলে 3/4। তাহলে এই টোটালটা হচ্ছে রাজেশের স্ত্রীর বয়স। এবারে আহ, রাজেশের স্ত্রীর বয়সের 1/3 হচ্ছে রাজেশের মেয়ের বয়স। তাহলে এইটা আমি করে দিতে পারি। তাহলে এটা কেটে গেল, আর 4×5 = 20, তাহলে এখানে 3 আসলো। তাহলে 3×3 = 9 বছর হচ্ছে রাজেশের মেয়ের বয়স। তাহলে বি দাগের অপশন সঠিক। নেক্সট 93 দাগের কোশ্চেন, একটি বক্সে 10 টাকার নোট, 20 টাকার নোট এবং 50 টাকার নোটের সংখ্যার অনুপাত 3:5:7 রয়েছে। মোট নগদ পরিমাণ হলো হচ্ছে 3360 টাকা। ওই বক্সে 20 টাকার নোটের সংখ্যা নির্ণয় করো। তাহলে আমাদের সূত্র কি, ফেস ভ্যালু ইন্টু নাম্বার অফ কয়েন্স ইকুয়ালস টু হচ্ছে টোটাল অ্যামাউন্ট। ঠিক আছে, তাহলে ফেস ভ্যালু এখানে দেওয়া আছে, একটা 10, একটা 20, একটা 50। তাহলে অনুপাত বের করলে এখানে শূন্য শূন্য কেটে দিলাম, তাহলে অনুপাতটা আসছে হচ্ছে 1:2:5। নাম্বার অফ কয়েন্স কত, নাম্বার অফ কয়েন্স এখানে আসছে হচ্ছে 3:5:7। তাহলে টোটাল অ্যামাউন্ট পেয়ে যাবে টোটাল অ্যামাউন্ট এখানে আসছে হচ্ছে 3। 3 × 1 করলে 3 আসলো এখানে, 5×2 = 10, আর এটা আসে 35। তাহলে এটা যোগ করলে কত আসছে, 48। এই অনুপাতটা 48 সমতুল্য বলে দেবো আছে 3360। তাহলে 12 দিয়ে কাটলে 12×2 = 24, 96 পড়ে আছে, 8×12 = 96, আর শূন্য বসে গেল। 4 দিয়ে আবার কাটলে 4×7 = 28। তাহলে 1 সমতুল্য 70। 20 টাকার নোটের সংখ্যা চেয়েছে, তার মানে 10 অনুপাত হচ্ছে অ্যামাউন্টটা বের করব, 20 টাকার নোটের অ্যামাউন্ট, এটা হচ্ছে 700। তাহলে 700কে যদি 20 দিয়ে ভাগ করি, তাহলে 20 টাকার নোটের সংখ্যা পেয়ে যাব, নোটের সংখ্যা। ঠিক আছে, তাহলে এটা আসছে হচ্ছে 35। তাহলে 35টি হচ্ছে 20 টাকার নোট। সি দাগের অপশন সঠিক। নেক্সট